আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব 2026 সালের বই অনুসারে, ঠিক আছে? 2026 সালের বই অনুসারে পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের গণিত, যার অনুশীলনীটা আমরা একটু প্র্যাকটিস করব। সেই অনুশীলনীটা হচ্ছে বর্তমান 26 সালের বই অনুসারে 89 এবং 90 পৃষ্ঠা। সেটা হচ্ছে আপনার বর্তমান যে আমরা যে নতুন কারিকুলামের বইটা পাইছি হাতে 2026 সালে, সেই বইয়ের 89 এবং 90 পৃষ্ঠা শুধু অনুশীলনীটা আমরা স্পেসিফিকভাবে করতেছি, যেহেতু আমাদের বেশিরভাগ পরীক্ষা অঙ্ক আসে মূলত কি অনুশীলনী থেকে, তাই আমরা মূলত অনুশীলনী অঙ্কটার উপরে বেশি ফোকাস দেবো। তো এই অনুযায়ী আমরা একটা প্রথম 1 নম্বর প্রশ্নে আসি, কথা না বাড়িয়ে। দেখেন, সঠিক উত্তর এর পাশে টিক চিহ্ন দিই। সঠিক উত্তরের পাশে কি আমরা টিক চিহ্ন দিব। এখন সঠিক উত্তরের পাশে যদি আমাদের টিক চিহ্ন দিতে হয়, তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের নিচের কোন তিনটি ভগ্নাংশ 0.25 এর সমান। নিচে কোন ভগ্নাংশটা হচ্ছে তিনটা ভগ্নাংশই কি আমার 0.25 এর সমান হয়। তাহলে এই কাজটা করার জন্য আমাকে দেখতে হবে কি যে এখানে মূলত আমরা অঙ্কটা করতে পারি যে হয় আমরা এখানে অঙ্কটা দুইভাবে করা যায়, দুটো সিস্টেমে করা যায়। সেটা হচ্ছে আপনি হয় এই যে ভগ্নাংশ যেটা আছে সেটাকে আপনি দশমিকে কনভার্ট করতে পারেন, অথবা যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলো থেকে যে কোনো একটাকে আপনি ভগ্নাংশে কনভার্ট করেন, তাহলেও হবে। দেখেন, তাহলে আমরা সহজ যে টেকনিকটা সেটা হচ্ছে 0.25কে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি, যে 0.25 যেটা আছে সেই সংখ্যাটাকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। তো আমরা একটা দেখি, প্রথমে আমরা লিখি যে যেহেতু এটা এমসিকিউ, তো সেরকমভাবে আমরা রাফ করলে হয়ে যাচ্ছে। দেখেন, 0.25 এই ভগ্নাংশটাকে আপনি প্রথমত যদি এটাকে ভগ্নাংশে কনভার্ট করতে হয়, তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে দশমিক আছে। আচ্ছা, প্রথমে এটা পূর্ণ সংখ্যা যেটা আছে আমি সেটা লিখে ফেলবো যে এখানে পূর্ণ সংখ্যা কী আছে, সেটা হচ্ছে 25। সেটা হচ্ছে কি 25, এবং এর পরবর্তীতে আপনার একটু খেয়াল করে দেখেন 25 এবং এই যে দশমিক, ঠিক আছে, এরপরে সংখ্যা কয় ঘর আছে, 2 ঘর আছে। তো আমরা 25কে প্রথমে 1 লিখলাম আমি, এবং 1 লেখার পরবর্তীতে এই যে দশমিক বিন্দু, সেই বিন্দুটা যত ঘর ডানে যাবে, দশমিক বিন্দুটা কি যত ঘর ডানে যাবে ঠিক ততটা শূন্য নেব আমরা। যেমন এখানে দশমিক বিন্দু থেকে পূর্ণ সংখ্যা কয় ঘর ডানে গেছে, 2 ঘর ডানে গেছে। দেখেন এ 1 ঘর গেছে এবং এ 1 ঘর গেছে, তাহলে আমরা এখানে কয়টা শূন্য নেব, 2টা শূন্য। এবং 2টা শূন্য নেওয়ার পরে এবার আপনি একটু এখানে ভাগ করেন যে 25 কে 25, 25 4 100, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু কি পেয়ে গেছি, একটা ভগ্নাংশ পেয়ে গেছি, সেটা হচ্ছে 1 আচ্ছা 4/1, ঠিক আছে, 4/1 এই একটা আমরা ভগ্নাংশ পেয়ে গেছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা হচ্ছে, এটা খেয়াল করে দেখি আমরা যে যেখানে যেই ভগ্নাংশগুলোর মধ্যে যেটা আমাদের এটা হচ্ছে কমন ভগ্নাংশ, মানে এটা যদি যেখানে পাবো সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা খেয়াল করে দেখেন যে আমাদের এইখানেও কিন্তু 4/1 নেই, আচ্ছা এখানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন এটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। এখানে আমার কি আছে, 4/1 এই সংখ্যাটা আছে। এখানে মূলত টেকনিকটাই হচ্ছে এটা যে আপনি তিনটা ভগ্নাংশের মধ্যে, মানে এই ভগ্নাংশটাকে যখন আপনি দশমিকে কনভার্ট করে ফেলবেন, এই ভগ্নাংশটাকে আপনি যখন কি দশমিকে কনভার্ট করে ফেলবেন, তখন আপনার সঠিক উত্তরটা কি বের হয়ে যাবে। এবং এই দশমিকে কনভার্ট করার নিয়মটাই হচ্ছে এটা যে আপনার পূর্ণ সংখ্যাটা প্রথমে লিখবেন, লেখার পরবর্তীতে দশমিক বিন্দু পূর্ণ সংখ্যা লেখার পর আপনার ভাগ দিয়ে, ঠিক আছে, ভাগ দিয়ে আপনার 1 লিখবেন। 1 লেখার পরে যত দশমিক বিন্দু যতটা পূর্ণ সংখ্যা থাকবে, যত ঘর আপনি পূর্ণ সংখ্যাটা যত ঘর ডানে যাবে, যত ঘর কি দশমিক বিন্দুটা যত ঘর ডানে যাওয়ার কথা, যত ঘর কি ডানে যাওয়ার কথা, ততটা কি নিতে হবে, শূন্য নিতে হবে। এবং যেখানে এখানে দশমিক বিন্দু থেকে এই সংখ্যা 2টা আছে, তাই আমি এখানে কয়টা শূন্য নেব, 2টা শূন্য নেব। এবং এরই আলোকে যদি আমি যদি ভগ্নাংশের সাথে, তাহলে হবে 25/100। এরপর আমি কাটাকাটি করছি, কাটাকাটি করার পর আমি কি পেয়েছি, 4/1 এই রেজাল্টটা পাইছি। এবং এর সাথে দেখা যাচ্ছে যে এটা কিন্তু সেম ভগ্নাংশ, পাশাপাশি যে দুইটা ভগ্নাংশ আছে এটাগুলো কিন্তু সেমই একই ভগ্নাংশ। আচ্ছা এটা খেয়াল করে দেখেন। আচ্ছা এই প্রশ্নটা গেল। এবার 2 নম্বরে আমরা আসি। 2 নম্বর প্রশ্ন কি বলছে যে নিশি একটি সাদা কাগজের 0.35 অংশ লাল রং করলো, সেই কাগজের কত অংশ সাদা রং রইল। আচ্ছা দেখেন, একটি সাদা কাগজের সে 0.35 অংশ কি করছে, লাল রং করছে। পুরো পেজটা হচ্ছে সাদা। যেমন আমি একটা যদি পেজ দেখাই আপনাদেরকে, যে ধরুন একটা সিম্পল একটা পেজ, যে কি পুরোটা হচ্ছে সাদা, এবং তার কিছু অংশ সে কী করছে, যে 0.35 অংশ সে কী করছে, লাল রং করছে। তাহলে বাকি কত অংশ কী রইল, সাদা রং
রইল। আচ্ছা আমরা কি জানি যে পুরো পেজটা কত অংশ? আচ্ছা দেখেন, এসব ক্ষেত্রে সবচেয়ে মনে রাখতে হবে জিনিসটা, যে সম্পূর্ণ যে ইয়েটা থাকে, সম্পূর্ণ যে জিনিসটা থাকে যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো জিনিস আমরা পরিমাপের ক্ষেত্রে সম্পূর্ণ জিনিসটাকে এক অংশ ধরে নিই। সম্পূর্ণ জিনিসটাকে আমরা এক অংশ ধরে নিই। তাহলে আমরা এখানে সাদা কাগজটাকে ধরে নেব কি? সাদা কাগজটা হচ্ছে আমাদের সম্পূর্ণ এক অংশ। সাদা কাগজটা হচ্ছে সম্পূর্ণ এক অংশ, এবং তারই আলোকে আমার লাল রং করছে কত অংশ? 0.35 অংশ। 0.35 অংশ। এবং যখন আমি এই সম্পূর্ণ পেজ থেকে, সম্পূর্ণ এই পেজটা থেকে যখন আমি 0.35 অংশটা কী করে দেবো? বাদ দিয়ে দিব। যখন আমি 0.35 অংশটা বাদ দিয়ে দেবো, তখন আমার আলটিমেটলি কতটুকু সাদা অংশ বাকি রয়েছে সেটা কিন্তু কী যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা যখন অঙ্কটা একটু করাই তাহলে আরও ক্লিয়ার হবেন। যেমন মনে করে, বা আপনি মনে না করে লিখলেও হবে, না লিখলেও আপনার কোনো অসুবিধা নেই, আশা করি অসুবিধা হবে না। সম্পূর্ণ সাদা কাগজ এক অংশ, ঠিক আছে? এবং আপনি সম্পূর্ণ সাদা কাগজ থেকে লাল রং, লাল রং করলো 0.35 অংশ, ঠিক আছে? এখন সুতরাং সাদা রইল এই যে সম্পূর্ণ এক অংশ থেকে, আমি এই সম্পূর্ণ পেজটা থেকে, সম্পূর্ণ এক অংশের পেজটা থেকে আমি কি করব? 0.35 অংশ কী করে দেবো? বাদ দিয়ে দেবো। 0.35 অংশটা বাদ দিয়ে দেবো। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি যখন এই জায়গায় বিয়োগটা করবেন, সেক্ষেত্রে আপনার একটাকে একের পরে কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, মানে বুঝে নিতে হবে এখানে কিন্তু দশমিকের পর দুটো সংখ্যা আছে। তাহলে আমাকেও কি একের পরে কি একের পরে দশমিক দুটো সংখ্যা দিয়ে আনতে হবে বিয়োগ করার সুবিধার্থে। দেখেন দশমিকের পর শূন্যের কিন্তু দাম নাই, আসলে কোনোভাবে দাম থাকে না। তো আমরা যদি দেখে যে শূন্যটা বসানো যে কথা, না বসানো সেম কথা, তবে আমরা অঙ্ক করার সুবিধার্থে, এই যে অঙ্ক করার সুবিধার্থে আমাদের অবশ্যই দশমিকের পরে দুটো শূন্য আনতে হবে। এরপর ওটা দেখেন 0.35 অংশ। এবং এবার আমরা যদি নর্মালি বিয়োগটা করি, আপনি অংশটা, আমি যে এখন যে রাফটা করবো সেটা একটু ইয়েতে করিয়ে, রাফে করিয়ে, আমি এখানে সরাসরি করে করতেছি, অঙ্কের মাঝখানে করতেছি। দেখেন এখানে 10 থেকে 5 গেলে থাকবে 5, এবং এখানে এ পাশের সংখ্যা যখন এক কমে গেছে, এ পাশে এখান থেকে আমি একটা ধান নিছি না, এই এক ধান নেওয়ার কারণে এখানে সংখ্যাটা কমে গেছে, এবং এখানে মনে 9 হয়ে গেছে। বিয়োগ করার সুবিধার্থে মনে এখানে কী হয়েছে? 9 হয়ে গেছে। এবং 9 থেকে যখন আমি 3টা বাদ দিব, তখন সেটা হয়ে যাবে আপনার 6। এবং এর পরবর্তীতে যেহেতু আবার এখান থেকে আমার কিন্তু এই সংখ্যাটা আলটিমেটলি শূন্য থেকে তো আমরা ধান নিই, ধান নিছি এর আগের সংখ্যা থেকে, পূর্ণ একটা সংখ্যা থেকে। এবং এই জায়গার এই কাজটা করার কারণে আমার এখানে হয়ে যাবে 0.65 0.65 অংশ। আশা করি বিয়োগটা ক্লাস 5-এর স্টুডেন্টের জন্য আসলে যোগ বিয়োগ এগুলো কোনো ব্যাপার না, এগুলো মোটামুটি স্টুডেন্ট পারা থাকার কথা। দেখেন সুতরাং সাদা রইল 0.65 অংশ। ন্যাচুরালি কিন্তু এসব অঙ্কগুলো এমসিকিউ তো অত মানে টাইম নিয়ে করার কিছু না, জাস্ট রাফটা করলে অ্যান্সারটা বের করুন তাহলে হয়ে যাবে। দেখেন আমরা একটু এর দিকে তাকাই, সাদা অংশ হচ্ছে 0.65 অংশ, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এরপরে বলছে কি গুণ করো। আচ্ছা এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, গুণ করতে বলছে 87কে 0.001 দ্বারা। আচ্ছা গুণ আমরা সামনে পিছনে দুইভাবে করতে পারি, এই সংখ্যাকে সামনে রেখে এই সংখ্যাকে পিছনে, বা এই সংখ্যাকে পিছনে রেখে এই সংখ্যাকে সামনে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা একটু দেখেন 3 নম্বরটা, এখানে আমি একটু করে দেখে দিচ্ছি। জিরো পয়েন্ট 0.001। আচ্ছা এইসব অঙ্ক দশমিক গুণ করার ক্ষেত্রে প্রথমত আপনি যদি একটু খেয়াল করে দেখেন, 0.001 গুণ আপনার 87, ঠিক আছে? আমি ধরলাম অঙ্কটা এভাবে করলাম, 7 একে 7। আবার নর্মাল যেরকম আমরা গুণটা করি 7 একে 7, 7-এর সাথে 7 গুণ করলে 0 হচ্ছে, এই পরেরটা সংখ্যা 0, এরপরের সংখ্যাটা 0। দশমিক হিসেবটা আমরা পরে আনতেছি, একটু খেয়াল করে দেখেন। এবং 8-এ, এবং এখানে তো ক্রস হবে, এবং পরবর্তী 8 একে 8, 8 একে 8 হবে। আচ্ছা এটা একটু আমরা একটু ক্রস করি, দেখেন 0.001 গুণ 7।
87 আমরা যে অংশটা করছিলাম 0 0 0 এবং এখানে 0, দেন 8 একে 8, ঠিক আছে, 8 0 0, 8 0 0 এবং আবার এখানে হচ্ছে কি 0 একটা করছে। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, এখানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 87, অ্যান্সার হচ্ছে কত 87 এবং সামনে কিন্তু কিছু শূন্য বসতেছে। তো এখন ওটা ইম্পর্টেন্ট না, একটু খেয়াল করার বিষয় হচ্ছে কি যে এখানে দশমিকের এসব গুণ করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে দশমিকটা আসলে কোন জায়গায় আছে বা কত সংখ্যা আগে আছে। যেমন এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, কয়টা সংখ্যা আছে, 3টে সংখ্যার আগে দশমিক আছে। তাহলে আমাদের যে ফলাফলটা হবে সেই ফলাফলের 3টে সংখ্যার আগে দশমিক থাকবে। যেমন একটা সংখ্যা, দুটো সংখ্যা, 3টে সংখ্যা, এই 3টে সংখ্যার পরে কি থাকবে, ফলাফলে দশমিক থাকবে। এটাই হচ্ছে দশমিক অঙ্ক করার নিয়ম, এটা হচ্ছে কি দশমিকে অঙ্ক করার নিয়ম। তো সুতরাং উত্তরটা হচ্ছে এটা যে 0.087। একটু খেয়াল করে দেখেন, আমি কথাটা আবার একটু বলতেছি যে দশমিকে অঙ্ক করার ক্ষেত্রে আপনার যত সংখ্যার আগে দশমিকটা থাকবে, যত সংখ্যা আগে দশমিকটা থাকবে, ঠিক তত সংখ্যার ফলাফলও কিন্তু সেমভাবে তত সংখ্যা আগে দশমিকটা বসবে, ফলাফলও কিন্তু কি ঠিক সেম ততটা আগে দশমিকটা বসবে। আচ্ছা 3 নম্বর গেল, 3 নম্বর হচ্ছে 0.06087, 0.087 যে অঙ্কটা হচ্ছে আপনার ফলাফল। আচ্ছা এই অঙ্কটা গেল। এবার একটু আমরা 4 নম্বর অঙ্কটা একটু দেখি। যে এখানে একটা ভাগ অঙ্ক দিছে যে 57.7কে আপনার 10 দ্বারা ভাগ করা লাগবে। এইমাত্র আমরা গুণের অঙ্কটা কমপ্লিট করছিলাম, এখন আপনারা দেখাচ্ছি যে ভাগের অঙ্কটা আমাদের একটু কমপ্লিট করতে হবে। দেখেন ভাগের বেলায় যে ভাগ করার জন্য আমাদের 4 নম্বর প্রশ্নটা আমরা লিখি যে 57.7 ভাগ 10। এখন আমার মতে আপনার ক্লাস 5-এর স্টুডেন্টের জন্য আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে কোন টেকনিকের স্টুডেন্টের সুবিধা হচ্ছে, যে কোন টেকনিকটা করলে ছাত্রদের সুবিধা হয়, আমাদের সেই টেকনিকটা দেখাতে হবে। এবং আপনি ক্লাস 5-এর স্টুডেন্ট আসলে যত কথা বলেন সব কিছু মনে রাখতে পারে না, বয়স অত বেশি হয় না, যার কারণে দেখা যাচ্ছে অনেক কিছু মনে রাখতে পারেন না। যার কারণে আপনাকে যত সহজে অঙ্কগুলো করতে পারবেন, যত সহজে অঙ্ক করাতে পারবেন, তত দেখেছি যে মনে রাখতে পারবে। যেমন আমি যে টেকনিকটা বিশেষ করি যে এই মুহূর্তে এই যেমন 57.7 ভাগ ভাগ হচ্ছে আপনার 10। আচ্ছা এই জায়গায় অঙ্ক করার ক্ষেত্রে প্রথমত টেকনিক হচ্ছে যে দেখেন 57.7 দশমিকটাকে আমি আপাতত উঠে রাখতেছি, যেমন গুণ এই যে সংখ্যাটা, ঠিক আছে, এবং আমি আবার দেখাচ্ছি দাঁড়ান, যে দুটো পূর্ণ সংখ্যা আমি লিখে ফেলছি এবং এর পাশাপাশি আমি গুণও দিচ্ছি। এখন এই জায়গা অঙ্ক করার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে এই যে দশমিকটা কত ঘর সামনে আছে, কয় ঘর সামনে আছে, যে দশমিকটা 1 ঘর সামনে আছে, কয় ঘর সামনে, জাস্ট একটা ঘর সামনে আছে। এবং আমাকে তাহলে এই যে পূর্ণ সংখ্যা পেতে হলে আমাকে এখানে পূর্ণ সংখ্যা পেতে হলে দশমিকটাকে কোথায় নিতে হবে, ঠিক 1 ঘরের পিছনে নিতে হবে। 1 ঘরে কোথায় নিতে হবে, পিছনে নিতে হবে। এবং এই মনে রাখবেন যখনই গুণ করার ক্ষেত্রে, মানে এসব অঙ্ক করার ক্ষেত্রে দশমিকটা যদি ডান দিকে নেন, কোনোভাবে যদি কি দশমিকটাকে আপনি ডান দিকে নেন, ঠিক আছে, তাহলে আপনাকে কিন্তু গুণ করতে হয়। আর দশমিক বাম দিকে নিতে হলে ভাগ করতে হয়। এটার টেকনিকটা হচ্ছে এরকম যে আমরা ভালো কাজ করি, খারাপ কাজ করি না। যদি কোনো, যেমন আমি একটা সিম্পল কাজ মনে রাখার জন্য এটা বিশেষ করে স্টুডেন্টদেরকে বলে থাকি যে যদি তোমরা দশমিকটাকে ডান দিকে নিবা, মানে ডান দিকে নিলে আপনার গুণ করতে হবে, মানে গুণ করে আপনি কি নিতে পারবেন, ডান দিকে নিতে পারবেন। কিন্তু আপনি ভাগ করে আপনি কোন দিকে নেবেন, ভাগ করলে আপনি দশমিকটা বাম দিকে যাবেন। এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে দশমিকটাকে যদি আমি এটা হচ্ছে যে ভালো কাজ, মনে রাখতে হবে যে ভালো কাজ যেহেতু আমরা যখন করি, ঠিক আছে, গুণ করাটা হচ্ছে ভালো কাজ, গুণটা হচ্ছে কী কাজ, ভালো কাজ। এবং এই গুণ মানে হচ্ছে ভালো কাজ, এবং ভালো কাজ করলে দশমিক ডান দিকে যাবে, এবং ভাগটা হচ্ছে খারাপ কাজ। এভাবে মনে রাখতে পারেন আপনি, আসলে জিনিসটা সিম্পলভাবে মনে রাখতে পারেন যে ভাগটা হচ্ছে খারাপ কাজ, এবং এটা করলে আপনি কোন দিকে যাবে, দশমিকটা বাম দিকে যাবে, খারাপের দিকে যাবে। বামটা হচ্ছে আমরা খারাপ দিক হিসেবে দেখি, খারাপের দিকে যাবে, এবং গুণ করলে ভালো কাজ, দশমিক ডান দিকে যাবে। এটা একটু মনে রাখেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। এই ক্ষেত্রে দশমিক বিন্দুটা আপনার কোথায় যাচ্ছে, 1 ঘর ডান দিকে যাবে, 1 ঘর ডান দিকে যাবে। তাহলে দশমিক 1 ঘর ডান দিকে যেতে হলে আমাকে এই যে
গুণ করতে হবে, এবং এটা তো বুঝতে পারছেন দশমিকে কী করতে হবে, গুণ করতে হবে। এবং এই গুণ করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে তো আমি গুণ করতেছি, ঠিক আছে, এখন আমি কত দিয়ে গুণ করবো, এখানে একটা কথা আসে, বড় কথা তো আমরা গুণ করতেছি, বাট এই গুণ করার ক্ষেত্রে আমরা যে আমার এদিকে কি ক দিয়ে গুণ করবো, তাহলে আমি এখানে এক লিখবো, এক লেখার পরে যত ঘর থাকবে, যতটা কি থাকবে ঘর থাকবে, ততটা সংখ্যা নিতে হবে। যেমন এখানে এক ঘর নিচ্ছি না, তাহলে এক ঘর টানে নিচ্ছি, তাহলে একটা শূন্য দিতে হবে। এবং এ পাশে তাহলে কি করবো, এখানে যেহেতু 10 দিয়ে গুণ করছি, এখানে যদি দশমিকের কোনো কাজ নাই, তাহলে আমাকে শুধুমাত্র এখানে 10 দিয়ে গুণ করলে হয়েছে, আর কোনো কাজ করা লাগবে না। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে সংখ্যাটা আসতেছে কত, 5 7 7 0 আসতেছে, এবং এই পাশে আসতেছে কত, 100। এখন এই টেকনিকটা করার পরে আপনি দেখাচ্ছে যে কি অঙ্কটা এখন একটু বড় হয়ে গেছে, এখন আর দশমিকটা আপনার সামনে নেই, এখন স্টুডেন্ট করতে সুবিধা হবে। এবার আপনি করেন 5 7 7 0 ভাগ আপনার 100 দিয়ে ভাগ করেন, তাহলে এখানে আসতেছে 500, 5, ঠিক আছে। এবং এরপর আসতেছে আপনার 7 7, দুটো সংখ্যা আমি তিনটে সংখ্যা নামালাম, তাহলে 700। দেন আবার এখানে 7 আসতেছে, 700 নামাবার পরে 7 গেল, এখানে আসে আবার 0 আসতেছে, 70 আসতেছে। তাহলে 70 যেহেতু আসতেছে, সেহেতু এখানে আমাকে অবশ্যই এখানে কি আনতে হবে, দশমিক একটা আনতে হবে, দশমিক একটা এনে এখানে একটা শূন্য বসাতে হবে, দশমিকটা এনে এখানে শূন্য বসাতে হবে। এবং শূন্য বসাবার পরে আমি কিন্তু এখানে কি এখন 700 আনতে পারতেছি, 700, 7 7 100 700, দেন ফলাফল শেষ। তাহলে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল, ঠিক আছে, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। দেখেন এটা হচ্ছে স্টুডেন্টের বর্তমান সময়, আমরা যেহেতু বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে খেয়াল করছি, বিভিন্ন স্কুলগুলোতে খেয়াল করছি, এই পরিসংখ্যান দেখতে মোটামুটি এটাই ক্লিয়ার হচ্ছে যে এই টেকনিকটাই হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক, এটা স্টুডেন্টরা বিশেষ করে সহজে বুঝে থাকে আর কি। ওই যে আপনি নর্মাল আগে যেরকম ভাগ করতেন, ওই যে আমাদের সময়গুলোতে, তখন কিন্তু আমরা এরকম তেমন একটা ভাগ করতাম না, আমরা নর্মাল যে ভাগটা ছিল ওরকম করতাম, কিন্তু তখন দেখতাম যে কি টেকনিকটা তখন আমাদের কিছুটা কঠিন মনে হতো, কিন্তু বর্তমান স্টুডেন্টের জন্য এই টেকনিকটা হচ্ছে সবচেয়ে সহজ একটা টেকনিক। আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করলেই কিন্তু কী যাচ্ছে, সহজেই ফলাফলটা বের হচ্ছে এবং স্টুডেন্ট বুঝতে সুবিধা হয়েছে, এই জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করাটা ভালো। এখন দেখেন তারা ফলাফল আসছে 57.7, 57.7, এই যে এটা হচ্ছে ফলাফল। এবং 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে নিচের সংখ্যাগুলো সরলরেখায় প্রকাশ করেন, সংখ্যাগুলো কি করেন, সরলরেখায় প্রকাশ করেন। এটা যেহেতু আপনার বড় করে করার দরকার নেই আমার মতে, আপনার ওই টেকনিকটা যেহেতু সংক্ষিপ্ত অংশের অঙ্ক, জাস্ট এখানে হচ্ছে 8 দশমিক কয় ঘর, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 9 10। আচ্ছা তাহলে বুঝতে হবে যে এখানে হচ্ছে 0.001, এই যে প্রথম যে লাইনটা আছে, একটু খেয়াল করে দেখেন, এই যে প্রথম যে এটা আছে ওটাই হচ্ছে আপনার 0.881, এখানে বলছে 889, মানে হচ্ছে যে 889, এটার মানে হচ্ছে যে এটা এই যে সংখ্যাটা এখানে হচ্ছে লাস্ট 0.889, লাস্ট যে সংখ্যাটা এটা হচ্ছে 0.889, একেবারে লাস্টের আগেরটা শেষে এই আগেরটা। তারপরে বলছে 899, 899, এবার এখান থেকে আবার শুরু হবে, এখান থেকে 91 হয়, এখান থেকে আবার 92 হয়, 93 হয়, 94 95 96 97 98 99, এই যে সংখ্যাটা এটাই হচ্ছে আপনার 0.899, এই যে এই সংখ্যাটা, ঠিক আছে। এবং আসেন আবার 9.12, এই সংখ্যাটা হচ্ছে আপনার মূলত এই 0.9 হচ্ছে 91 হচ্ছে এই জায়গায়, তাহলে 0.92 হচ্ছে এই জায়গায়, সর্বশেষ যে জায়গাটা সেটা হচ্ছে কাঙ্ক্ষিত স্পেস। আচ্ছা দেখেন এরপর সংখ্যাটা আমরা একটা খেয়াল করে দেখি, বলছে 3 নম্বর অঙ্ক বলছে কি যে নিচের সংখ্যাগুলোর কোনটি 0.001 দ্বারা গঠিত হয়েছে, 0.1 দ্বারা কি সংখ্যাগুলো কতটা 0.001 দ্বারা গঠিত হয়েছে। তো এই অঙ্ক করার ক্ষেত্রে সহজ টেকনিক, অঙ্কটা আসলে খুব সহজ। তিনি এক নম্বরটা খেয়াল করে দেখেন যে 0.031, এই সংখ্যাটা কয়টা 0.001 দ্বারা গঠিত হয়েছে। এখানে কথাটা হচ্ছে যে কি আমাকে এই সংখ্যাটাকে স্পেসিফিক এই সংখ্যাটাকে 0.001, তাহলে এখানে প্রথম আমার কাজ থাকবে, ফার্স্ট অফ অল আমার কাজ থাকবে সেটা হচ্ছে আমার এটাকে তুলনা করা, যে এখানে কি আদৌ এই সংখ্যাটা, যে সংখ্যাটা আমি অঙ্ক করতে যাব সেই সংখ্যাটা আদৌ কি এখানে দেখেন দশমিকের পরে এখানে সংখ্যা কয়টা আছে, 3টা আছে, এখানে কি আদৌ দশমিকের পরে 3টে সংখ্যা আছে, এটা খেয়াল করে দেখি। এখানে দশমিকের পরে যদি 3টে সংখ্যা আমাকে এরকম একটা মান বের করতে হয়, তাহলে এখানে কি দশমিকের পর 3টে সংখ্যা আছে, আমি দেখতেছি হ্যাঁ 1টা 2টা 3টে 3টে সংখ্যা আছে।
তাহলে এখানে আমার আর কোনো ঝামেলা নাই। আগে কম্পেয়ার করতে হবে যে এখানে দশমিকের পরে 3টি সংখ্যা, এখানে দশমিকের পরে 3টি সংখ্যা আছে কিনা। যদি থাকে তাহলে এর পরবর্তীতে আমার এখানে জাস্ট পূর্ণ সংখ্যাটা একটু খেয়াল রাখতে হবে যে এই দশমিকটা যদি এখানে আসে তাহলে কত পূর্ণ সংখ্যা হয়। সেটা যদি এই পাশে তাহলে কত পূর্ণ সংখ্যা হয়, তাহলে হয় শুধুমাত্র 31। শুধুমাত্র কত হয়? 31। সুতরাং 31টি 0.001 ধারা 0.031 সংখ্যাটা কি হবে? গঠিত হবে। এখন এই জায়গায় মেন জিনিসটা দুইটা আমি যেটা বলছিলাম যে আপনার হয় এক নম্বরে আপনাকে এক নম্বর টেকনিক হচ্ছে কম্পেয়ার করে দশমিকের পর 3টি সংখ্যা আছে কিনা, এবং 2 নম্বর হচ্ছে আপনার দশমিকটাকে এবার মনে করতে হবে যে এখানে দশমিক নেই। মনে করতে হবে এখানে কি দশমিকটা নেই, তাহলে এখানে কত সংখ্যা হয়? তাহলে হচ্ছে এখানে 31। সুতরাং 31টা 0.01 দ্বারা কি 001 দ্বারা 0.031 সংখ্যাটা কি হয়? গঠিত হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা 2 নম্বর আমরা এই অঙ্কটা দেখি। এখানেও সেম কথা 0.296। এখানেও কি বলছে যে আপনার কতটা 0.001, তো সেম জায়গায় 0.001। তো তাহলে এই জায়গায় আমার দশমিকের পরে 3টে সংখ্যা আছে, এখানে দশমিকের পরে 3টে সংখ্যা, তো মিলে গেছে আমার, এখানে কোনো অসুবিধা নাই। দেন আপনি দেখতে পারেন যে দশমিকটা যদি আমি আঙ্গুল দিয়ে চাপ দিই তাহলে সংখ্যাটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা দাঁড়াতেছে কি 296। তাহলে আমি বলতে পারি যে 296টি 0.001 ধারা 0.296 সংখ্যাটা গঠিত হয়। ঠিক আছে? আর যদি আমি দেখি 1.0847, এবং এই জায়গায় যে সংখ্যাটা দাঁড়াতেছে সেখানে তারা বলতে, এখানে আপনি দেখেন এই জায়গায় কত সংখ্যা 0.001। আমার মূল কথা হচ্ছে কি আপনার ধরতে হবে যে দশমিকের পরে 3টি সংখ্যা আছে কিনা। দশমিকের 3টি সংখ্যা আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এবার একটা এর আঙুল দিব, আঙুল দিয়ে দেখবে যে কি কত পূর্ণ সংখ্যা হচ্ছে। দেখেন পূর্ণ সংখ্যা হচ্ছে 1047। তাহলে এই এতটি 1047টি 0.001 ধারা 0.001 সংখ্যাটা গঠিত হয়। ঠিক আছে? সংখ্যা গঠিত হয়। ঠিক আছে? ওকে, 3টা অঙ্ক আমরা মোটামুটি আশা করি ক্লিয়ার।